প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। বাংলাদেশ আজ শোকাহত। একটি দীর্ঘ সংগ্রামী ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটেছে। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বিদায় শুধু একটি রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য উপস্থিতি। তিনি ছিলেন ক্ষমতার শীর্ষে যেমন দৃঢ়, তেমনি বিরোধী রাজনীতিতে ছিলেন অনমনীয়। তার সমর্থকদের কাছে তিনি ছিলেন মাদার অব ডেমোক্রেসি, গণতন্ত্রের মা। এই অভিধা কেবল রাজনৈতিক স্লোগান ছিল না, দীর্ঘ সময়ের আন্দোলন, কারাবরণ ও চাপের মুখেও গণতান্ত্রিক অবস্থানে অটল থাকার মধ্য দিয়েই এই পরিচয়ের জন্ম। স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, ক্ষমতায় থাকা ও ক্ষমতার বাইরে থাকা, সব পর্বেই তাকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। তিনি একাধিকবার কারাবরণ করেছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি পিছু হটেননি। এই না পিছু হটা মানসিকতাই তাকে আপোষী নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত করে। তিনি বিশ্বাস করতেন, রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, রাজনীতি মানে অবস্থান। আর সেই অবস্থান যদি গণতন্ত্র ও দেশের স্বার্থের পক্ষে হয়, তাহলে আপোষের প্রশ্ন আসে না। খালেদা জিয়ার দেশপ্রেম ছিল উচ্চকণ্ঠ নয়, দৃঢ়। তিনি বলেছেন, দেশের বাইরে আমি যাব না, কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমার কোনো কিছু নেই। এই দেশেই আমি থাকব, এই দেশেই আমার জন্মস্থান, এই দেশে আমার মৃত্যু হবে। এই বক্তব্য কেবল আবেগ নয়, এটি ছিল তার রাজনৈতিক দর্শনের প্রকাশ। দেশকে কেন্দ্র করেই তার সব সিদ্ধান্ত, সব অবস্থান। আধিপত্যবাদ, পরনির্ভরতা কিংবা আপোষের রাজনীতির প্রতি তার অনীহা এখান থেকে উৎসারিত। আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দুজন অতিথি, একজন সিনিয়র সাংবাদিক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুবারের সভাপতি, যিনি খালেদা জিয়াকে কাছ থেকে দেখেছেন, তার সাক্ষাৎকার নিয়েছেন, তাকে নিয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছেন, কলাম লিখেছেন, এলাই নওয়াজ খান। আরেকজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, যিনি ছাত্রজীবন থেকেই খালেদা জিয়াকে দেখে আসছেন, তার রাজনীতিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং তাকে অনুসরণ করেছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। এলাই নওয়াজ খান সাধারণ গৃহবধূ হিসাবে জীবন শুরু করে ম্যাডাম খালেদা জিয়া কিভাবে ধীরে ধীরে নিজেকে রাষ্ট্রের নেতৃত্বের জায়গায় দাঁড় করাতে পেরেছিলেন? আমি প্রথমে একটা জাতির এই অপূরণীয় ক্ষতি যেটা হয়ে গেল, তার জন্য খুবই শোক প্রকাশ করছি। বেগম খালেদা জিয়ার সঙ্গে একটা আবেগময় সম্পর্ক আমাদের আছে এবং আমি বলবো, প্রথমে যে কথাটা বলতে চাই যে কোরআন শরীফের আল ইমরানের সেই সূরাটার কথা আমার মনে পড়ছে। আল্লাহ বলছেন যে তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অসম্মানিত করেন। আমরা যেটা দেখলাম যে যেভাবে বেগম খালেদা জিয়াকে গত 17-18 বছর, বিশেষ করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী 15 বছর শাসন আমলে বিনা দেশে যেভাবে জেল দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, এবং শেখ হাসিনা যে ভাষায় কটাক্ষ করেছেন এবং দয়া দেখানোর কথা বলেছেন, এবং এমনভাবে বলেছেন যে তিনি সমস্ত মানুষের ভাগ্য নির্ধারণ করেন। এইবার তার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, আমরা যেভাবেই দেখি না কেন, আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে অসম্মান পৃথিবী থেকে করতে পারে না। খালেদা জিয়া আজকে যে তার 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 ইন্তেকালের পর বাংলাদেশের মানুষের মধ্যে যে শোক দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে সমস্ত মানচিত্র জুড়ে তার অবয়ব বিরাজ করছে। সমস্ত জনগণের মধ্যে তার দেশপ্রেমের একটা স্ফুরণ আমরা লক্ষ্য করছি। এবং আমি আমার জীবনে অনেকবার অনেকভাবে ম্যাডাম খালেদার সাথে কথা হয়েছে।
আপনারা একটা জিনিস দেখবেন যে একটা মধ্যবিত্ত জীবনযাপনের মধ্যে, যদিও তিনি সাধারণত আমরা দেখি যে সামরিক বাহিনীর অফিসারদের স্ত্রীরা একটু বেশি স্মার্ট হয়ে থাকে, কিন্তু বেগম খালেদা জিয়া একটা গৃহবধূ বলতে যেটা বোঝায় সেভাবেই চলেছেন। এটা এই কারণে হয়েছে, অনেক সময় অনেকে ওনারকে বলেছেন যে উনি একটু কিপটা টাইপের, কিন্তু আমি যেটা সবসময় ভেবেছি যে তিনি জিয়া রহমানের মতন সৎ মানুষের সীমিত অর্থ দিয়ে সংসার চালিয়েছেন, তিনি হিসেবই ছিলেন। মানে হুঁশিয়াবি ছিলেন। এবং আপনি জানেন যে জিয়া রহমানের এই শাহাদত বরণের পরে তাকে যখন রাজনীতিতে আসতে অনুরোধ করা হয়েছিল তিনি তো আসেন নাই, জি। মানে অনীহা প্রকাশ করছিলেন। কিন্তু যখন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট সাত্তার, যিনি 3 মাসও হয় নাই, তিনি পপুলার ভোটে নির্বাচিত হয়েছেন, তাকে যখন এবং বিএনপিকে যখন আমার মনে আছে অনেকে 1982 সালের 24শে মার্চ তৎকালীন সেনাপ্রধান এরশাদ উৎখাত করেন, এই উৎখাতটা বেগম খালেদা জিয়া মেনে নিতে পারেননি এবং সেখানেই তার ইচ্ছাশক্তিটা প্রবল হয়ে উঠল যে তাকে রাজনীতিতে আসতে হবে। 1983 সালের মার্চের দিকে হবে, বেগম খালেদা জিয়াকে জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে করা হয়, একেবারে গ্রহণ করা হয়, হ্যাঁ, সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে। এবং আমি তখন থেকে আমার মনে আছে যে আমার একটা স্মৃতি আছে, আমি তখন বিচিত্রায় কন্ট্রিবিউটর হিসেবে কাজ করি, সাপ্তাহিক বিচিত্রায়। তখন এই বিএনপির অফিস ছিল, আপনার মনে আছে কিনা, ধানমন্ডি 27 নম্বর রোডে। ওইখানে কয়েকদিন ধরে আমি ঘুরছি যে ম্যাডামকে সাথে ইন্টারভিউ নিতেই হবে আমার, যে কোনো অবস্থায় হয়, কিন্তু আমি আর তাই পাই না। একদিন হঠাৎ করে দেখি যে বিকাল একটু আগে আমি ওনাকে পেয়ে গেছি। তো জাসাসের তখন সভাপতি ছিল রেজাবউদ্দৌলা, তাকে আমি বলে আসছিলাম যে ম্যাডাম আসলে আমাকে কিন্তু সাক্ষাৎ করে দিতে হবে। ম্যাডাম আসলেন, আসার পরে রেজাবউদ্দৌলা হাত ধরে আমার ভিতরে ঢুকাই দিলেন। উনি এসে কেবল বসছেন, মানে অন্য লোক যাতে না ঢোকার আগে আমাকে ঢুকাই দিলেন। আমি তখন বললাম, ম্যাডাম আপনি তো আমার চাকরি খেয়ে ফেলছেন। ইনি এত চমৎকার একটা আন্তরিক হাসি দিলেন না, আমি বিমোহিত হয়ে গেলাম হাসি শুনে। তারপর আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আমি বললাম যে ম্যাডাম আপনি যদি সাক্ষাৎকার না দেন। উনি তখন বললেন যে আমি কিভাবে আপনার চাকরি খাচ্ছি। আমি বললাম যে দেখেন ম্যাডাম, আপনি যদি আমার সাক্ষাৎকার না দেন তাহলে কিন্তু আমার চাকরি চলে যাবে, আপনার ইন্টারভিউটা আমার দরকার। তখন উনি আবার হাসলেন এবং মানে আমার এখনও হাসিটা আমার ভাসছে চোখের সামনে। তারপর রেজাবউদ্দৌলা বললেন যে আপনি কোনো প্রশ্ন নিয়ে আসছেন, আমি আসলে লিখিত প্রশ্ন নিয়ে গেছিলাম, রেজাবউদ্দৌলা দেন। তারপর উনি ইন্টারভিউটা দিলেন এবং সেটা তখন বিচিত্রা ছাপা হয়েছে। আমার মনে হয় যে সেটাই ছিল, আমার মনে হয় উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান হওয়ার পরে প্রথম একটা ইন্টারভিউ যেটা আমি নিয়েছিলাম, এবং সাংবাদিক হিসাবে এই গৌরব তখন আমার মধ্যে ছিল যে আমি ম্যাডামের একটা ইন্টারভিউ নিয়েছি। তা এইভাবে তিনি কিন্তু রাজনীতি ধীরে 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 আসলেন। আপনি যে অর্থে অনেকে একটা জিনিস আপনি দেখবেন যে উনি যখন রাজনীতিতে আসছেন উনি কিন্তু শুনতেন, শুধু উনি শুনতেন, উনি বুঝতে চেষ্টা করতেন, এবং তারপরে ওনার যে একটা সেন্স কাজ করতে যখন উনি যখন নিজে সিদ্ধান্তগুলো নিয়েছেন, আমি দেখেছি প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক ছিল, এবং অন্যের বুদ্ধিতে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলি অনেক ক্ষেত্রে ভুল হয়েছে। ওনার যে সেন্সটা ছিল এত অসাধারণ। আর অনেকবার ব্যক্তিগতভাবে আলাপচারিতার সময় ওনাকে আমি দেখেছি যে আপনাকে কি বলবো, আমার জীবনে এইরকম অসামান্য দেশপ্রেমিক একজন নেত্রী বা মহিলা আমি দেখি নাই। ম্যাডাম খালেদা জিয়াকে সবাই আপুসের নেত্রী বলেন। প্রফেসর খান, এই অভিধা কি কেবল রাজনৈতিক স্লোগান নাকি তার বাস্তব রাজনৈতিক আচরণ থেকে এসেছে? আজকে বাংলাদেশের ইতিহাসে একটা শোকাবহ দিন, এবং এটি জাতির ইতিহাসে একটা শোকাবহ দিন হিসাবেই আমাদের ইতিহাসে স্থান করে নেবে। কেননা আপনি আপনার প্রারম্ভিক বক্তৃতায় বলেছিলেন যে আজকে বাংলাদেশের মানুষ তাদের একজন জাতীয় অভিভাবককে হারিয়েছে। যিনি শুধু বিএনপির চেয়ারপারসন ছিলেন না, তিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তার বর্ণাঢ্য 4 দশকের রাজনীতির আজকে ইতি ঘটেছে, অন্ততপক্ষে শারীরিকভাবে আমরা সেটি বলতে পারি। আমি শুরুতেই এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার এবং দলীয়
নেতাকর্মীদের প্রতিও একটা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একটু আগে আমি ওনার কাছ থেকে শুনছিলাম এবং আপনার প্রারম্ভিক বক্তৃতাটাও শুনেছিলাম যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করেন 1971 সালেই। তার স্বামী, প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিলেন এবং জাতির এই ক্রান্তিকালে তিনি 1971 সালের জুলাই মাসে তার 2 সন্তান সহ তিনি কিন্তু কারারুদ্ধ হলেন প্রথম, এবং বাংলাদেশের স্বাধীনতা এবং মহান বিজয় দিবসের পর তিনি সন্তানদের সহ তিনি কারামুক্ত হলেন এবং স্বামীর সাথে সিলেটের শমশেরনগরে তিনি যেয়ে যুক্ত হয়েছিলেন। খালেদা জিয়া এরপরে কিন্তু একেবারেই পর্দার অন্তরালে চলে গেছেন। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, সামরিক বাহিনীর প্রধান, তার স্ত্রী, পরবর্তীতে প্রেসিডেন্টের স্ত্রী, যেখানে রাষ্ট্রীয় আচার অনুযায়ী তার উপস্থিতিটা অনিবার্য ছিল, এর বাইরে কেউ কিন্তু তাকে দেখেননি। কিন্তু তিনি বাংলাদেশের মানুষের কাছে আসলেন। তার স্বামীর যে অকাল আমরা বলবো যে প্রয়াণ, শাহাদাত বরণ, সেইটার ঘটনার পর জাতির প্রয়োজনে, কিন্তু একটু আগে উনি বলেছেন যে জাতির প্রয়োজনে তিনি এসেছেন। এরশাদের যে সামরিক স্বৈরশাসন, সেই স্বৈরশাসন তিনি মেনে নিতে পারেন নাই এবং দেশের মানুষের মানে যে চাওয়া সেটা পূরণ করতে তিনি রাজনীতিতে নাম লিখিয়েছিলেন এবং একটা জাতির সংকটকালী। এবং যে রাজনৈতিক দলটির তিনি নেতৃত্ব নিয়েছিলেন সেই রাজনৈতিক দলটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দলটি তিনি তার স্বামী প্রতিষ্ঠা করেছেন মাত্র 3 বছর আগে। এটাকে একটা পরিপূর্ণ সাংগঠনিক ভিত্তি দেওয়ার, শক্ত সাংগঠনিক ভিত্তি দেওয়ার সময়ও তিনি পান নাই। ফলে এই দলটিকে একটা মানে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এর সাংগঠনিক নেতৃত্ব, সাংগঠনিকভাবে এটিকে সুদৃঢ় করার যে ঐতিহাসিক দায়িত্বটা সেটা কিন্তু তিনি পালন করেছেন 4 দশকে দলের শীর্ষ নেতৃত্বে থেকে। এখন তিনি বিএনপির নেতৃত্ব তিনি গ্রহণ করেছিলেন এমন একটা সময় যখন বাংলাদেশ সামরিক শাসনের কবলে পড়েছিল এবং সেই সামরিক শাসনের কবল থেকে বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের যে সুদীর্ঘ এবং একটা কষ্টকর অভিযাত্রা, সেই অভিযাত্রায় বেগম খালেদা জিয়া ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। তিনি তার দলের নেত্রী হিসাবে এখানে দায়িত্ব নিয়েছেন এবং একই সাথে তার নেতৃত্বে 7টা রাজনৈতিক দলের যে 7 দলীয় জোট সেটার তিনি নেতৃত্ব দিয়েছেন এবং এরশাদ বিরোধী এই যে আন্দোলন এবং গণতন্ত্রে বাংলাদেশের যাত্রার যে মানে কষ্টকর অভিযান, সেই অভিযানে বাংলাদেশে তার সাথে যে সমস্ত রাজনৈতিক দল বা জোট সমান্তরালভাবে কাজ করেছিল প্রত্যেকেই কিন্তু কোনো না কোনোভাবেই বা বিশেষ করে বড় প্রতিদ্বন্দ্বীরা বাংলাদেশের রাজনীতিতে বলবো যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে 8 দল যে আন্দোলন করেছিল সেইখানে কিন্তু সবাই কিন্তু আপোষ করেছেন, এরশাদের সঙ্গে আপোষ করেছেন কম বেশি। ইভেন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দল বিএনপির সেখানেও কিন্তু অনেক সুবিধাবাদীরা এরশাদের সাথে হাত মিলিয়েছেন, দলকে ভাঙার চেষ্টা করেছেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করেছেন। কিন্তু এত কিছুর পর যে মানুষটি কোনো রকমের আপোষ করেননি, গণতন্ত্রের উত্তরণের যাত্রায় যে আন্দোলন, তার যে সংগ্রাম, সেইখানে তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি এই কারণে এরশাদের সময় 3 বার কারারুদ্ধ হয়েছেন, তিনি আপোষ করেননি। 86 সালের নির্বাচনে শেখ হাসিনা গেছেন, তিনি যান নাই। এবং প্রত্যেকটা কারণেই কিন্তু বাংলাদেশের ইতিহাসে তাকে কিন্তু মূল্য দিতে হয়েছে, রাজনৈতিক মূল্য। এবং এই যে তার আপোষহীন মনোভাব, সেই আপোষহীন মনোভাব আপনার মনে আছে যে আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একেবারে 80 দশকের শেষ দিকে এসে 90-এর প্রারম্ভিককালে এরশাদ বিরোধী যখন আন্দোলন তুঙ্গে, এই দেশের মানুষ কিন্তু তাকে ভালোবেসেই এই অভিধাটা কিন্তু তার নামের সাথে যুক্ত করে দিয়েছিলেন যে মানে আপোষহীন। এবং এইটা তিনি তখন পেলেন, এটাকে আপনি বলছেন যে রাজনৈতিক স্লোগান সর্বস্ব কিনা, জীবনের প্রতিটা অধ্যায়ে তিনি কিন্তু এইটা প্রমাণ করেছেন। এই একটু আগে বলেছেন যে দেশের স্বাধীনতা, সার্বভৌম, দেশপ্রেম, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে, অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে তিনি কিন্তু এই যে আপোষহীন অনমনীয় তার যে দৃঢ়তা, এটা কিন্তু তিনি সবসময় দিয়েছেন। এবং করে স্বৈরাচারের যে ফ্যাসিস্টের যে 15 বছর এবং আপনার মনে আরো বেশি করে এই সময়টায় তাকে কিন্তু অনেক রাজনৈতিক না শুধু ব্যক্তিগতভাবে অনেক মূল্য দিতে হয়েছে। আমরা 1/11-এর সময় আমরা সেই সময় জানি যে বিরাজনীতিকরণের যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রের মুখেও কিন্তু তিনি নতি স্বীকার করেন নাই। একটু আগে আপনি যেটা বলেছিলেন যে উনি বলেছেন যে এই দেশ ছেড়ে আমি যাব না, তাকে যে দেশ থেকে মানে বাইরে যাওয়ার জন্য যে সরকারি অপচেষ্টা চলেছিল সেইখানে দৃঢ়তার সাথে তিনি দাঁড়িয়েছেন। যে নেত্রী আজকে পালিয়ে গেছেন তিনিও কিন্তু সাময়িক সময়ের জন্য দেশের বাইরে গেছেন, কিন্তু উনি যান নাই। তো সেইখানে তার ছেলেদের বিরুদ্ধে যে ধরনের মানে শারীরিক মানসিক নির্যাতন এবং 2010 সালে তাকে বাড়ি থেকে, ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া,
13 সালে আমাদের মনে আছে যে মার্চ ফর ডেমোক্রেসি যখন হয়েছিল, সেই সময়কার পরিস্থিতি। 15 সালে তাকে গুলশানের রাজনৈতিক অফিসে অনেকদিন অবরুদ্ধ, বালির ট্রাক দিয়ে তার অফিসের মুখ অবরুদ্ধ করে রাখা। সেই সময় তার ছেলের, এই অবরুদ্ধ থাকা অবস্থায় আরেক ছেলের মৃত্যু, শেষ পর্যন্ত তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগার, আবার কারাগার থেকে বের করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে বিদেশে উন্নত চিকিৎসায় যাওয়ার জন্য তাকে যা প্রস্তাব, এটাও তিনি উপেক্ষা করেছেন। তিনি বলেছেন যে আমি অপরাধ করিনি, সেই অপরাধের জন্য আমি স্বীকৃতি দিয়ে রাষ্ট্রের বরং তার চেয়ে মৃত্যুকেই আমি শ্রেয় বলে মনে করি। এই যে কাজগুলো করেছেন, এই কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু তিনি প্রমাণ করেছেন যে তার নামের সাথে মানুষ যে আপসহীন নেত্রী বলেছেন, এবং আপনি একই সাথে যে বলেছেন মাদার অফ ডেমোক্রেসি, যেটি কানাডিয়ান একটা মানবাধিকার সংস্থা থেকে, এবং যুক্তরাষ্ট্রের নিউ জার্সির যে স্টেট সিনেট থেকে তাকে আর একটা ফাইটার ফর ডেমোক্রেসি সেই উপাধিটাও দেওয়া হয়েছিল। এইগুলো তিনি তার যে রাজনৈতিক জীবনের তার যে কর্মকাণ্ড, সেটার মধ্য দিয়ে কিন্তু তিনি অর্জন করেছেন। 5ই আগস্টের পরে যখন তিনি মুক্ত হলেন, লন্ডনে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। অনেকেই কিন্তু ধারণা করেছিল যে লন্ডনে তার পরিবার আছে, সন্তান আছে, তিনি হয়তো আর ফিরবেন না। কিন্তু যখনই তার শারীরিক সক্ষমতা হয়েছে দেশে আসার জন্য, সেই সময় কিন্তু লন্ডনের এই জীবন তিনি যাপন করেন নাই, এই দেশে এসেছেন। আজকে এই দেশ থেকেই তিনি তার কাঙ্ক্ষিত এবং তার যে প্রার্থিত জীবন, যে এই দেশেই আমার মৃত্যু হোক, এই দেশেই তার সম্মানজনক মৃত্যু হয়েছে আজকে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলাইনওয়াজ খান, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। এলাইনওয়াজ খান, বিভিন্ন সময়ে আপনার কাছ থেকে খালেদা জিয়াকে দেখার সুযোগ হয়েছে। আপনার কঠিন সময়, কারাবরণ, রাজনৈতিক চাপ, ব্যক্তিগত ক্ষতি, এই মুহূর্তগুলোতে তার মানসিক দৃঢ়তাটা কেমন ছিল? তিনি কি সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগপ্রবণ থাকতেন, নাকি হিসেব এবং কৌশলী হতেন? কি বলবেন? আমি ওনাকে যে কোনো পরিস্থিতিতে বিচলিত হতে দেখিনি। 86 সাল ইলেকশনের সময় ইরশাদ জাতির উদ্দেশ্যে ভাষণে কার্যত রাজনৈতিক দলগুলোকে ধমক দিয়েছিলেন যে নির্বাচনে না আসলে তিনি তাদেরকে শায়েস্তা করবেন। আমার মনে আছে যে 32 নম্বরে তখন 5 দলীয় জোট আওয়ামী লীগের নেতৃত্বে, 7 দলীয় জোট ছিল বিএনপির নেতৃত্বে। 32 নম্বরে 5 দলীয় জোটের মিটিং চলছিল, এবং ধানমন্ডিতে নাজমুলুদার বাসাতে চলছিল 7 দলীয় মিটিং। আমি এবং সিনিয়র সাংবাদিক অনেকে এখানে, মরহুম গিয়াস কামাল চৌধুরী, তারপর অবজারভার আব্দুর রহিম, দৈনিক বাংলার মরহুম আমাদের চিফ রিপোর্টার ছিলেন জহুরুল হক, এরা ছিলেন। তো যে জিনিসটা আমরা যখন দেখলাম যে 32 নম্বরের মিটিংয়ে 5 দল যখন নির্বাচনে যার সিদ্ধান্ত নিল, এটা শোনার পরে আমরা গ্যাস কামাল একটা ভাঙাচোরা গাড়ি ছিল, ওই গাড়িতে করে আমি, গ্যাস কামাল চৌধুরী এবং আব্দুর রহিম 3 জনে মিলে নাজমুলুদের বাসায় গেলাম। সেখানে দেখি যে ম্যাডাম আছেন এবং 7 দলীয় নেতারা আছেন। তা আমাদের দেখে বললেন যে কী খবর। তাই আমি বললাম যে ম্যাডাম, ওরা তো ইলেকশনে যাওয়ার সিদ্ধান্ত নিছে, আপনার উচিত হবে না নির্বাচনে যাওয়ার। তুমি বললে কেন? কই যে আমার যেটা মনে হচ্ছে যে একটা নীল নকশা নির্বাচন হবে, সেখানে বিরোধী দল হিসাবে আসবে আওয়ামী লীগ, আপনি তৃতীয় হবেন, কিন্তু আপনি তৃতীয় হওয়ার জন্য তো রাজনীতি করছেন না, এটা একটা দিক। এবং পরবর্তীকালে ওনার নির্বাচনে যাননি। এবং যেটা আমি আপনাকে বলি, আপনি যে উনি রাজনীতিতে আসার সঙ্গে সঙ্গে একদম গৃহবধূর থেকে আসার পরে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন শুরু করছেন। কিন্তু রাজনীতির ইতিহাসে এটা কিন্তু খুব কম আছে যে
তিনি কেবল সদ্য পলিটিক্স আসছেন, জি। আর আসার পরপরই তিনি একটা ইরশাদের স্বৈরাচার শাসনের বিরুদ্ধে আন্দোলন নামলেন। এলাই এবং নওয়াজ খান, এখানে একটা যোগ করি, আপনার সাথে একটা প্রশ্ন আপনারা জানতে চাইবো, যেহেতু আমি খুব কাছ থেকে দেখেছেন। অনেকেই বলেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন যে খালেদা জিয়া একমাত্র রাজনীতিবিদ ছিলেন যিনি যেটা মনের ভেতরে যা মুখেও তাই বলতেন, মানে কোনো ধোঁয়াশা রাখতে চাইতেন না তা ওনার বক্তব্যে, এবং সেই বক্তব্যটা এত স্পষ্ট ছিল যে সেটাই মূল কথা, সরতেন না। না, উনি যেটা ছিলেন এটা কখনোই ধোঁয়াশা অবস্থায় তিনি ছিলেন জি। না, সিদ্ধান্ত নিতেন এবং দৃঢ়ভাবে নিতেন। সিদ্ধান্ত দেয় কিন্তু করেন নাই, তিনি তখনও বেশ সিলেক্ট করেন নাই, এবং এটা ওনার একটা গুণ ছিল, কিন্তু উনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবসময় দৃঢ় ছিলেন। আর যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে কীভাবে তিনি এত জেল জুলুম অত্যাচারের পরে বিচলিত হন নাই, এবং ওই যে আপনি যেটা প্রথমেই বলেছেন যে যে ওটা ছিল অন-11-এ, অন-11-এ কিন্তু ওনাকে বাইরে চলে যাওয়ার কথা বলা হয়েছিল, জি, উনি যান নাই। উনি বলছেন যে আমি এখানে এই দেশেই, যেটা আপনি যে আপনার আমরা প্রারম্ভিক এখানে মরবো, জি। বক্তব্যে বলেছেন, অন-11-এ যান নাই। সুতরাং দুইটা সময়ে আমরা দেখলাম যে দৃঢ়তার পরিচয় দিচ্ছেন। এক হলো ইরশাদের হুমকির মুখে তিনি 86 সালে নির্বাচনে যান নাই, আবার মইনুর অন-11-এর মিলিটারি জরুরি অবস্থার সময় তাকে যখন বলা হলো দেশের কথা ভেবে, জনগণের কথা ভাবে, তিনি বাইরে যান নাই, কখনোই বিচলিত। ইভেন ওনাকে জেলে গেছেন, তাকে কখনো জেল থেকে মুক্ত হয়েছেন। এই যে আপনি দেখেন যে ওনার বাসাতে ওই উপদেষ্টা গেলেন, ওই যে আইন উপদেষ্টা জি। আসিফ নজরুল, আমার খুব কাছের ছেলে একটা, উনি গেলেন, জিজ্ঞেস করলেন যে শেখ হাসিনা আপনাকে এত নির্যাতন করলো, আপনার কি এতে তাকে দিতে মনে, তার করতে মনে হয় না, অভিশাপ দিতে ইচ্ছা হয় না? কই কি করব, আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ এটার ব্যবস্থা করবেন। কিন্তু কখনোই কি প্রকাশ্যে কি অপ্রকাশ্যে তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা ছিল এবং যারা তাকে শেষ করতে চেয়েছেন পলিটিক্যালি এবং ফিজিক্যালি, কখনো তাদের কাউকে অভিশাপ করতে দেখা যায় না। এটা কিন্তু এটা আজকে যে তিনি অভিশাপ দিতেন না, তার কিন্তু পাওনাটা তিনি এখন পাচ্ছেন। আর তার ইন্তেকালের পরে কিন্তু সমস্ত জাতি আজকে তাকে করছেন, দোয়া করছেন তার জন্য। এটা হচ্ছে যে আমি কখনোই ওনাকে বিচলিত দেখি নাই। প্রফেসর খান, বিরোধী দলের দীর্ঘদিন থেকে এইভাবে টিকে থাকা নজিরবিহীন ঘটনা, এবং প্রাসঙ্গিক থাকা, শুধু প্রাসঙ্গিক নয়, 1 নম্বর ব্যক্তি হিসাবে থাকা, এমনকি আমরা দেখেছি গত 15 বছর ফেসিলিটির সময় উনি কিন্তু সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মানুষ ছিলেন। খালেদা এটা কিভাবে ধরে রাখলেন? ওনার যে রাজনীতিতে অভিযাত্রাটা শুরু হয়েছিল, সেই অভিযাত্রাটা আমি বলতে চাই, সেটা হলো যে এরশাদের শাসনামলে সেই অভিযাত্রার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তিনি নিজেকে অপরিহার্য করে প্রতিষ্ঠা করে ফেলেছেন। যে আপনি যখন ক্ষমতার বলয়ের মধ্যে থেকে কেউ রাজনীতিতে যুক্ত হয় বা ক্ষমতার কাছাকাছি যাদের অবস্থান থাকে, তাদের কিন্তু মানুষের কাছে, জনমানুষের কাছে এক ধরনের মানে ইমেজ তৈরি হয়। কিন্তু বেগম খালেদা জিয়া, যিনি একটা সময়ে মানে রাজনীতিটা শুরু করেছেন, সেই রাজনীতির মধ্যে তার এই যে একটু আমরা বললাম যে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা, যে গণতন্ত্রের উত্তরণের জন্য বাংলাদেশে একটা সুন্দর বাংলাদেশ, ইনক্লুসিভ বাংলাদেশ গঠিত হবে, সেই ধরনের একটা দেশ তৈরির মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করেই তিনি রাজনীতিতে যাত্রা শুরু করেছেন। এবং এই অভিযাত্রার ক্ষেত্রে আমরা বলবো যে তিনি একটা আমাদের বাংলাদেশের মতো একটা দেশ, মুসলিম দেশ, ধর্মপ্রাণ দেশ, সেইখানে তিনি বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী হলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। এই যাত্রাটা কিন্তু খুব সহজ ছিল না, কিন্তু এই যাত্রাটা তিনি সহজ করেছেন অত্যন্ত নিজের ধৈর্য, বিচক্ষণতা, রাজনৈতিক প্রজ্ঞা এগুলো নিয়ে, এবং সাহস, এবং এই সাহস, এবং একই সাথে কিন্তু অলক্ষ্যে বলি আর যেভাবেই বলি না কেন, এই দেশের মানুষের, তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি যে মানুষের যে ভালোবাসা, আস্থা, সেটাও তাকে কিছুটা হলেও সহযোগিতা করেছে। কিন্তু সহযোগিতা করেছে বটে, কিন্তু উনি কিন্তু নিজ গুণেই কিন্তু তিনি নিজের জায়গাটা তৈরি করেছেন, বললাম যে নিজের জায়গাটা তৈরি করেছেন নিজের যোগ্যতা বলে। এবং
প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার আরও জায়গা, দেখেন আমাদের মুক্তিযুদ্ধে আমরা গণতন্ত্র চেয়েছি। আমরা কি ধরনের গণতন্ত্র চেয়েছি? যে একটা সংসদীয় সরকার ব্যবস্থা আমাদের গণতন্ত্রের উত্তম ব্যবস্থা হিসাবে যেটাকে আমরা মনে করি। কিন্তু যখন বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের সংসদীয় গণতন্ত্র মানে পরিবর্তে যেটি আসলো, তারপরেও কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনেও এই জন আকাঙ্ক্ষার একটা জায়গা ছিল যে সংসদে। এটা কিন্তু তিনি প্রথম দফায় তিনি এই কাজটি করলেন, এবং এই যে কাজগুলো করলেন এবং প্রথম দফায় সরকার পরিচালনার ক্ষেত্রে তার যে কতগুলো অসামান্য আছে, সাফল্য আছে, এর মধ্যে একটা হলো যে আজকে আমরা বাংলাদেশে চিন্তা করি যে নারী পুরুষের আমাদের যে সংখ্যাটা, সেই সংখ্যায় নারীদেরকে রাষ্ট্র এবং সমাজে প্রতিষ্ঠা করার জন্য নারী শিক্ষা থেকে শুরু করে ক্ষমতায় এর কতগুলো যুগান্তরকারী পদক্ষেপ গ্রহণ করে এই দেশের মানুষের একটা বিপুল অংশের কাছে নিজের একটা ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তিনি তৈরি করে নিয়েছেন। এবং এর পরের কথা আমরা বলেছি যে তিনি 2-3বার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। সেই সময় একজন রাষ্ট্রনায়ক হিসাবে যা করার কথা সেগুলো তো করেছেনই, কিন্তু এই দেশের মানুষ তাকে আরও বেশি কাছের হিসাবে নিয়েছে 1/11। এই 1/11-এ তার যে দৃঢ়তা এবং তিনি পারিবারিক এবং রাজনৈতিকভাবে এই শিকারের মধ্য দিয়েও তিনি যে নির্মম দেশের মানুষের কল্যাণ চিন্তার বাইরে তিনি যে কোনো কিছু চিন্তা করতে পারেন না, এটা তাকে একটা দিয়েছে। আপনি দেখেন একটু আগে উনি যেটা বলেছেন যে তাকে এত নিপীড়ন নির্যাতন করা হয়েছে। এই পরিবর্তিত বাংলাদেশে জুলাই যে গণবিপ্লব আমাদের হয়ে গেল, দেশে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে 7 আগস্ট বিএনপির যে মহাসমাবেশটি ঢাকায় হয়েছিল, সেখানে তিনি হাসপাতালের বেডে বসে থেকে একটা ছোট্ট বক্তৃতা জাতির উদ্দেশ্যে দিয়েছিলেন, এবং সেই বক্তৃতার মধ্যে তিনি বলেছিলেন যে কোনো প্রতিহিংসা নয়, কোনো কারো বিরুদ্ধে প্রতিশোধ পরায়ণতা নয়, শান্তি, সহমর্মিতা এবং একটা জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্ম, জুলাই যোদ্ধাদের প্রতি তিনি যে আহ্বানটা জানিয়েছিলেন, এই আহ্বানটার মধ্যেই কিন্তু তার একটা, একটু আগে উনি যেটা বললেন যে তার রাষ্ট্রনায়ক উচিত যে চারিত্রিক বৈশিষ্ট্যের একটা প্রতিফলন ঘটেছে। এবং খালেদা জিয়া একজন রাজনীতিবিদ, একজন সরকার প্রধান ছিলেন, বিরোধী দলের একজন সফল রাজনীতিবিদ হিসাবে, এবং একই সাথে তার ব্যক্তিত্ব, এটাও কিন্তু মানুষকে সাংঘাতিক রকমের তার ব্যক্তিত্ব, আভিজাত্য। এই যে একটু বললেন যে আপনি স্বল্প বাক, পলিটিক্সে অনেকেই কিন্তু রেটরিক করেন, অনেক কথা বলেন, কখনো কোনো রেটরিকের মধ্যে তিনি যান নাই। এটা অদ্ভুত ব্যতিক্রম। জি, আপনি বাংলাদেশে কিন্তু আর কোনো পলিটিশিয়ানের মধ্যে পাবেনই না। হ্যাঁ, একেবারে মানে একটা রেটরিক এর মধ্যে যান না তিনি। অন্যের কথায়, যে একটু আগে উনি বললেন যে অন্যের কথা উনি মনোযোগ দিয়ে শুনতেন, কিন্তু বলতেন সব কিছু ধারণ করে নিজের মতো স্বল্প ভাষায়। এবং বাংলাদেশের রাজনীতিতে আমাদের জাতীয় যত দুর্ভোগ হয়েছে, দুর্ভোগের অন্যতম কারণ হচ্ছে রাজনীতিবিদদের অতিকথন। এবং এই যে 24 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, তখন যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, তার অতিকথন এই দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করেছে এবং জাতি মুক্তি পেয়েছে। কিন্তু এখানেও কিন্তু অতিকথনের একটা ভূমিকা আছে। এবং এই অতিকথন বলে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যিনি, তিনি যখন ইয়া থেকে রং হেডেড উপাধিও পেয়েছেন, কিন্তু খালেদা জিয়ার এই মৃত মানে বাক্য, কথা বলা, অন্যের কথাটা শোনা, অন্যের প্রতি প্রতিশোধ পরায়ণ মনোভাবের বহিঃপ্রকাশ না করা, সবকিছু মিলিয়ে তাকে এই দেশের মানুষের কাছে যে গ্রহণযোগ্যতার একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, আমাদের সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতিতে এটার আর মানে খুব চিন্তার বা ইয়ার করার মতো মানুষ আমরা দেখছি না। এলাই নওয়াজ খান, দেশের বাইরে যাব না, এই যে অবস্থান বেগম খালেদা জিয়ার, এটাকে অনেকেই বলছেন তার রাজনৈতিক আত্মমর্যাদার একটা প্রতীক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই দৃষ্টিভঙ্গি আধিপত্যবাদ ও পরনির্ভরতা রাজনীতির প্রতি তার অনীহার ভিত্তি তৈরি করে। আপনি কি মনে করেন? অবশ্যই, এটা তো এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। আপনি একটা জিনিস দেখবেন যে যিনি কি বলেন, যে অনেকে বলে না যিনি কি মস্ক ভাঙবেন কিন্তু ওই মস্কাবেন না, একটা কথা আছেন না, ম্যাডাম কিন্তু তাই। আপনি একটা জিনিস দেখেন, ম্যাডামের যে শাস্তিটা আপনি দেখছেন, ওটা দুর্নীতির জন্য শাস্তিটা হয় নাই, মোটেই না। এটা শাস্তি হয়েছে জড়িতই ছিলেন না, প্রণব মুখার্জি সাথে দেখা করতে যান নাই, এই কারণে তাকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। আপনি জানেন যে প্রেসিডেন্ট প্রণব মুখার্জি যখন বাংলাদেশে এসেছিল, আসলে ওনাকে আলোচনা করা এত স্বল্প সময় মতো সম্ভব না। কারণ হলো একজন মহিলা
যিনি মাত্র 36 বছর বয়সে স্বামীকে হারিয়েছেন এবং ঠিক এই বয়সে তিনি জাতির নেতৃত্ব হাতে নিয়েছেন। আবার এক সন্তানকে হারিয়েছেন, যে খুব প্রিয় সন্তানকে হারিয়েছেন। আপনি জানেন যে পিতামাতার সামনে সন্তান হারানোর বেদনা যে কত ভয়াবহ হতে পারে। পারিবারিক জীবনের এত নিষ্ঠুর ঘটনা প্রবাহের মধ্য দিয়েও এই যে দৃঢ়তায় এই যে দুঃখ কষ্টগুলি তাকে আরও দৃঢ় হতে শিখিয়েছে। স্বামীর মৃত্যু, সন্তানের মৃত্যু তাকে দৃঢ় হতে শিখিয়েছে। এবং আপনি জানেন যে আমি যে কারণে তিনি আমাদের সমাজে, আমাদের দেশে, জাতির সামনে মহান হয়ে উঠেছেন, তার অন্যতম কারণ হলো তার মানসিকতা ছিল পরিপূর্ণভাবে গণতান্ত্রিক মানসিকতা এবং সমস্ত মত প্রকাশের স্বাধীনতা তিনি, মানে আমি যেটা বলি দৃঢ়তার সঙ্গে বলি, ম্যাডাম খালেদার সময় আপনার সত্যিকার একটা ডেমোক্রেসি বলতে যেটা বোঝায়, মত প্রকাশের স্বাধীনতা যেটা বোঝায়, ওই সময় কিন্তু আমরা পেয়েছি। এবং আপনার যদি মনে থাকে, আমাদের, আপনি জানেন যে আমাদের সাংবাদিকদের একক একটা ইউনিয়ন ছিল। ইউনিয়নটা যখন দুভাগ হয়ে গেল রাজনৈতিক লাইন অনুসারে, একটা পুরো আওয়ামী লীগ, একটা পুরো বিএনপি, ম্যাডাম কিন্তু এটা অ্যাকসেপ্ট করেন না। তিনি বলেছিলেন আপনারা মারাত্মক ভুল করলেন। এবং সেটা আমরা ভুগছি এখন। সেটা যে কতটা সঠিক ছিল এটা এখন হাড়ে হাড়ে আমরা প্রমাণ পাচ্ছি, টের পাচ্ছি আর কি। এবং ওনার বিরুদ্ধে প্রচুর লেখালেখি হয়েছে, কার্টুন হয়েছে। অনেকে বলেছেন যে ম্যাডাম এর বিজ্ঞাপন বন্ধ করতে হবে, একে শাস্তি দেয়। ম্যাডাম নো, সংবাদপত্রের স্বাধীনতা অটুট থাকবে এবং গণতন্ত্রে, এই জন্যই তো আমি গণতন্ত্রে পরিপূর্ণভাবে বিশ্বাসী একজন মানে নেত্রী ছিলেন। এটা কিন্তু একটা চমৎকার একটা বিষয় যে গৃহবধূ থেকে রাজনীতিতে এসে গণতন্ত্র এবং মানবাধিকারের চ্যাম্পিয়ন হয়ে গেলেন। এটা কিন্তু একটা বিস্ময়কর একটা ব্যাপার, কিন্তু এটা নিয়ে কিন্তু গভীর আলোচনা হতে পারে। এগুলো আমাদের ভাবার দরকার আছে। প্রিয় দর্শক, আমরা আবারও একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলায়নওয়াজ খান, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। প্রফেসর খান, রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ রয়েছে কিন্তু যেখানে নেতারা নির্বাসন বা বিদেশে আশ্রয় নেন অথবা পালিয়ে যান। সেই প্রেক্ষাপটে খালেদা জিয়ার অবস্থানটা একেবারেই ব্যতিক্রম। তাকে বিদেশে সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি যাননি, যেটা আপনারা বারবার আলোচনা করছিলেন। এই যে তার দেশের প্রতি টান এবং বিদেশ না যাওয়া প্রেশার সত্ত্বেও ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য তার এই অবস্থান কি ধরনের নৈতিক অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে? বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং একই সাথে তার রাজনৈতিক জীবনটা অত্যন্ত চ্যালেঞ্জের রাজনৈতিক জীবন ছিল। এই চ্যালেঞ্জের মধ্যে আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রথম হলো এই আগামীর প্রজন্মের কাছে, এটার মধ্যে প্রথম মেসেজ হলো যে কোনো অপশক্তির কাছে নতি না স্বীকার করার যে মানসিকতা এবং দেশকে ভালোবেসে দেশের মানুষের সাথে থাকার যে একজন রাজনীতিবিদের প্রধান যে লক্ষ্য হওয়া উচিত, বেগম খালেদা জিয়া তার এই 4 দশকের রাজনৈতিক জীবনে এটি প্রতি মুহূর্তে এই দেশের মানুষকে উপলব্ধি করতে সক্ষম হয়েছেন। বিশেষ করে আমরা বলি যে এরশাদের সময়ও যদি তিনি চাইতেন যে আমি এই ইয়ার মধ্যে না থেকে তিনি অন্য একটা নিরিবিলি সুন্দর জীবনযাপন করতে চাইতেন, সেটাও কিন্তু সম্ভব ছিল। এবং রাজনীতিতে যখন তাকে আহ্বান করা হয়েছিল, তার পরিবারের লোকেরা যে রাজনীতিতে তাকে উৎসাহিত করেছেন তা না। তা একটু বলেছি যে বয়সে অনেক কম বয়সে ছিল,
কিন্তু তিনি সেখানে এসেছেন। তিনি মনে করেছেন এই দেশের মানুষের জন্য কিছু করার সুযোগ তার আছে এবং সেটা করা উচিত, এবং তিনি সারা জীবন এই কাজটি করতে যেয়েই শত মানে প্রেশার বলেন বা অন্যভাবে যত কিছু হোক, উনি তো আসলে রীতিমতো জীবনের ঝুঁকি ঝুঁকি নিয়েছেন। এবং 1/11-এর সময় যখন তার 2 ছেলেকেও গ্রেপ্তার করা হয়, সেই সময় কিন্তু তার উপরে যে মানসিক প্রেশারটা দেওয়া হয়েছিল, সেই প্রেশারের মধ্যে অন্যতম ছিল যে আপনার ছেলেদের জীবন এবং আপনার জীবন রক্ষার্থেই মানে বাইরে যাওয়ার জন্য প্রস্তাবটা ছিল। কিন্তু তিনি সেই দিনও কিন্তু এই দৃঢ়তার সাথেই বলেছিলেন যে আমি বিদেশে যাব না, আমার 2 ছেলে গেলে আরও আমার অনেক দেশে অনেক সন্তান সমূহ আমার অনেকেই আছে। তো এইটা একটা মানুষ কখন বলতে পারবে? যখন তিনি দেশটাকে ধারণ করবেন, দেশের স্বাধীনতা গণতন্ত্র এটাকে যখন তিনি ধারণ করবেন। যদি মানুষ এই মানে মন থেকে যদি ধারণ না করা যায়, তাহলে কিন্তু এটুকু বলার সাহস থাকে না। তিনি কিন্তু এটা করেছেন। আমি মনে করলাম যে এরশাদের সময় তার বয়স কম ছিল, এই সময় তার মধ্যে একটা দৃঢ় চেতা ছিল। ইভেন 1/11-এর সময়ও তিনি যথেষ্ট শক্তি সামর্থ্যশালী ছিলেন। কিন্তু আপনি দেখেন যে 2018 সালে যখন তাকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করা হলো, সেই কারারুদ্ধের পর যখন তিনি মানে 20 সালে যখন তিনি নির্বাহী আদেশে যখন হলেন, তখনও যখন তাকে এই বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য এবং লন্ডনে চলে যাওয়ার জন্য বা যেখানে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু তার ওই মানে শারীরিক অবস্থাটা ছিল না। কিন্তু আমাদের সাধারণ যদি একজন মানুষ হতো, তখন সে যে কাজটি করতো যে প্রথম চান্সেই উনি এই সুযোগটা নিতেন, কিন্তু তিনি সেই সুযোগটা নেন নাই। এবং এই যে না নিতে পারা এবং এর মধ্য দিয়ে যে জীবনের অনেক কিছু হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে অটুট থেকে দেশের মানুষের জন্য কিছু করার যে তার মানে প্রবণতাটা, এইটা আজকের প্রজন্মের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের এই তরুণ প্রজন্মের মধ্যে একটা বিদেশমুখিতার একটা প্রবণতা আছে, যে দেশে আপনি এই ধরনের পরিস্থিতি না, আরও একটু উন্নত বেটার লাইফের জন্য আমাদের কিন্তু বিদেশে আমরা চলে যাচ্ছি, এবং সেইখানে আমাদের যেটা আমরা বলি যে ব্রেইনের ড্রেনেজ হচ্ছে, আমাদের চলে যাচ্ছে। এইটার মধ্যেও কিন্তু আছে যে একটা কেবলমাত্র একটা উন্নত জীবনের জন্য, উন্নত অপেক্ষাকৃত উন্নত জীবনের জন্য এই দেশে জন্ম নিয়ে এই দেশের মানুষের টাকায় পরিপুষ্ট হয়েও কিন্তু জীবনের বিকল্প হিসাবে সেইখানে নিচ্ছেন। তো এই প্রজন্মের জন্য এখান থেকে কিন্তু এটা একটা লেসন নেওয়ার, আমাদের জন্য এটা থেকে কিন্তু সবার জন্য। এবং উত্তরকালে যারা বাংলাদেশের রাজনীতি করবে, বিশেষ করে যারা রাজনীতি করবেন, রাজনীতিবিদ, তাদের জন্য কিন্তু একটা লেসন আছে। লেসনটা এই কারণে যে তিনি যেটা দিয়ে গেছেন, এবং এইটা করলে সাময়িক সময়ের জন্য আপনার কষ্ট হতে পারে, কিন্তু আলটিমেটলি দেশের মানুষের যে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায়, এইটা কিন্তু বেগম খালেদা জিয়া এই তার যে মানে রাজনৈতিক জীবন এর মধ্য দিয়ে কিন্তু প্রমাণ করে গেছেন। এলাই নমস্কার। ম্যাডাম খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক ও নৈতিক চ্যালেঞ্জ কি হতে পারে? আপনাকে আমি প্রথম বলি যে ম্যাডাম খালেদা জিয়া অত্যন্ত চমৎকারভাবে জিয়া রহমান পলিটিক্সটাকে ধারণ করেছিলেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে এরশাদ কিন্তু এই দলটাকে ভাঙার যত রকম চেষ্টা সবটাই করেছিলেন, কিন্তু ওই যে একদম এত মানে রাজনৈতিক কিছুই জানেন না, কিন্তু তিনি যেটা করতে পেরেছিলেন সেটা হলো যে দলের সিনিয়র নেতাদের সবাইকে নিয়ে তিনি পলিটিক্সটা করেছেন, সবার সাথে পরামর্শ করে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে যে তার সময় দেখবেন যে বিএনপির মধ্যে অনেক কোনো ভরকেন্দ্র তৈরি হয় নাই, এবং ভরকেন্দ্র তৈরি হয় না, এবং সিনিয়র নেতারা তাদের যার যার অবস্থান থেকে সবাই কিন্তু মর্যাদাটা এনজয় করেছেন। আমার হলো যে ওনার অনুপস্থিতিতে বিএনপিতে ভরকেন্দ্র আমার কেন যেন মনে হয় অনেকগুলি ভরকেন্দ্র এখন আছে এরকম মনে হয়, কিন্তু তার এটার থেকে হয়তো যেহেতু এইখানে ধরেন তারেক রহমান তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন তিনি চেয়ারম্যান হবেন, নিশ্চয়ই আমি এটা বিশ্বাস করি যে তিনি তার পিতা এবং মায়ের যে পলিটিক্সটা আছে, যে কৌশলটা অবলম্বন করেছিলেন, যেসব কৌশল দিয়ে দলকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, তিনি সেটা অনুসরণ করবেন। আর সেই পথ থেকে যদি আলাদা হয়ে অন্যভাবে চিন্তাভাবনা করেন, তাহলে আমি মনে করি যে হোঁচট খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ ম্যাডাম খালেদা জিয়া কিন্তু অসাধারণভাবে এই কাজটা করেছিলেন। স্ট্যান্ডিং কমিটি বলতে যেটা ছিল রিয়েলি কার্যকর একটা কমিটি ছিল। যখনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসতো
স্ট্যান্ডিং কমিটির মিটিং হতো এবং তিনি সিদ্ধান্তগুলি নিতেন। কোনো ভরকেন্দ্র থেকে কিন্তু সিদ্ধান্ত আসতো না, সবার সাথে আলোচনা শুরু। এইটাই হলো বিএনপির পলিটিক্সের ডেমোক্রেসির একটা অপূর্ব সৌন্দর্যের জায়গা তিনি তৈরি করেছিলেন। আর আমরা এমনিতে ব্যক্তিগতভাবে আমি নিজে একটুখানি সাংঘাতিকভাবে কৃতজ্ঞ, আপনি সেটা জানেন। তখন জি। আপনি ডিউজের সেক্রেটারি ছিলেন, আপনি সভাপতি আমি ছিলেন। সভাপতি ছিলাম। ওনাকে আমি যখন ম্যাডাম খালেদা যখন বললাম যে জিয়া রহমান মিরপুরে সাংবাদিকদের জন্য একটা জায়গা দিয়ে গেছেন, ম্যাডাম আপনি যদি জিয়া রহমানের মতন একটা জায়গা আমাদের দেন, এবং তিনি কিন্তু একদম মানে রেডিলি একটা অ্যাকসেপ্ট করলেন, ইয়েস জি জি দেওয়া যেতে পারে। কিন্তু যদিও অনেক মন্ত্রী এটা নিয়ে তালবাহানা করছিলেন, একদম সব শেষে আমাকে যখন বললাম যে আপনি বলেন আজকে, মানে সংশ্লিষ্ট মন্ত্রীকে, তিনি বলেছিলেন আমার কথা এবং আমার কাছে একটা জিনিস আপনার এই জিনিসটা উল্লেখ করতে হবে আজকে, সেটা হলো 96 সালে যখন তুমুল আন্দোলন হচ্ছে, তারপরে ইলেকশন হলো, যেটা ফেব্রুয়ারি ইলেকশন, এই ইলেকশনের বিরুদ্ধে প্রচণ্ড আন্দোলন। বেগম খালেদা যে ইচ্ছে করলে কিন্তু ওটা মোকাবেলা করে ক্ষমতায় থেকে মানুষ যেতে ক্ষমতায় পারতেন। থাকতে পারতেন, হয়তো রক্তক্ষয় হতো। কিন্তু এই যে মানুষের এই যে মানে আন্দোলন, এই আন্দোলনের প্রতি তিনি সম্মান দেখায়, আমার মনে আছে সেদিন পার্লামেন্টে আমি ছিলাম, যেদিন ওই Caretaker সরকার তত্ত্বাবধায়ক পাস হয়, আমিও ছিলাম সেদিন। হ্যাঁ ছিলাম। এই যে মানে কি বলে, এই যে গণতান্ত্রিক মূল্যবোধ, এই যে জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানানো, এটা বেগম জিয়া করেছেন। কিন্তু ক্ষমতা থাকার জন্য শত শত লোক হত্যা করা, পঙ্গু জি, করা, জি। এটা কিন্তু করেন জি। নাই তিনি। আমরা দেখেছি জুলাই বিপ্লবের তরুণদের কাছে ম্যাডাম খালেদা জিয়া বিশেষ মর্যাদা রয়েছে। তার দেশপ্রেম, আধিপত্যবাদ বিরোধী অবস্থান, গণতন্ত্রের জন্য আপোষহীনতা, জীবনের ঝুঁকি নেওয়া, এই সবগুলি কিন্তু তরুণদের কাছে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে এবং করছে। আপনি সব সময় এই তরুণদের সঙ্গেই থাকেন। আজকের তরুণদের কাছে খালেদা জিয়ার অবস্থানটা কেমন, প্রফেসর খান, আপনি যদি আমাদের একটু বলতেন। দেখুন, আমরা সাম্প্রতিক সময়ে আমাদের তরুণদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশে অসামান্য মর্যাদায় শাহাদাত বরণ করেছেন উসমান হাদি। জি উসমান হাদির মৃত্যুর পরে বেগম খালেদা জিয়া সম্পর্কে তার মূল্যায়ন ধর্মী কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। দেখেছি। হ্যাঁ, প্রকাশিত হয়েছে। এবং উসমান হাদি মানে কে আমরা এই সময়ের তরুণদের একেবারে একজন কণ্ঠস্বর হিসেবে আমরা আইকন হিসাবে আমরা বিবেচনা করতে পারি। তো সেই উসমান হাদির এই বক্তব্যের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার মূল্যায়নটা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, দেশের স্বার্থ বিরোধী শক্তির বিরুদ্ধে তার যে অবস্থান, বেগম খালেদা জিয়ার যে অবস্থান, সেটা তিনি তুলে ধরেছেন। আপনি দেখেন গত মানে ১.৫ দশকের আওয়ামী দুঃশাসন আমলে বেগম খালেদা জিয়া এবং তার পরিবার, জিয়া পরিবারকে দেশের মানুষের কাছে খল চরিত্র হিসাবে উপস্থাপন করা, বিশেষ করে তরুণ প্রজন্মের মাধ্যমে সেখানকে মিডিয়াকে ব্যবহার করা হয়েছে, এমনকি পাঠ্যপুস্তক ব্যবহার করেও সেটা করা হয়েছে। কিন্তু আমার মনে হয় এই জুলাই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে এই স্বৈর শাসনের মানে শাসনামলে, ফেসিবাদী আমলে তাকে এবং তার পরিবারকে খল চরিত্র হিসেবে উপস্থাপনের যে অপচেষ্টাটা, সেটি সফল হয়নি। কারণ তরুণ প্রজন্মের পরবর্তী প্রতিক্রিয়া আমাদেরকে এটি মনে করায়নি। দেখেন, বেগম খালেদা জিয়া, আবারও বলছি, 7 আগস্ট যে তিনি ভাষণটি দিয়েছিলেন মানে হসপিটালের বেডে বসে, সেইখানে কিন্তু তিনি জুলাইয়ের যে মানে গণ অভ্যুত্থানে আত্মহতি দানকারী এদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানিয়েছিলেন এবং এই দেশের তরুণ সম্প্রদায় যারা অসম্ভবকে সম্ভব করেছে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়ে দেশ গড়ার ক্ষেত্রে, একটা জ্ঞানভিত্তিক সমাজ এবং রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে, একটা ইনক্লুসিভ এবং যেখানে হানাহানি থাকবে না, মানুষের প্রতি জিজ্ঞাসা থাকবে না, এই ধরনের একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তিনি এই দেশের আগামীর যে আমাদের যে সম্ভাবনাময় তরুণ সম্প্রদায়, তাদেরকে অ্যাড্রেস করেছিলেন। এই সংক্ষিপ্ত ভাষণে তিনি অ্যাড্রেস করেছিলেন এবং আগামী দিনে বাংলাদেশটা গঠনের ক্ষেত্রে, গড়ার ক্ষেত্রে তিনি তাদের প্রতি একটা আহ্বান জানিয়েছিলেন। বেগম খালেদা জিয়ার এই যে অবস্থান, এটি আমাদের এই তরুণ প্রজন্ম, আজকে যারা আছে এই তরুণ প্রজন্ম অত্যন্ত সচেতন। সাময়িক সময়ের জন্য নানা কারণে তারুণ্যের কিছু ধর্ম আছে, সেই ধর্মের জন্য কিছু কাজে আমরা মনে করি যে তরুণদের ব্যাপারে আমাদের প্রশ্ন উত্থাপিত হয়।
কিন্তু আপনি দেখেন দিন শেষে বাংলাদেশের জন্য এই তরুণরা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটি করলো, এবং ভবিষ্যতেও আগেও আমরা যদি বলি যে আমাদের যে মুক্তি সংগ্রামের কথা বলি, সেখানে যারা তরুণরা করেছেন এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এবং আজকের দিনে এই তরুণ প্রজন্মের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যখন বেগম খালেদা জিয়াকে খণ্ডিতভাবে চর্চা করার কোনো অবকাশ নেই। যে বেগম খালেদা জিয়া বাংলাদেশে চর্চা নিষিদ্ধ ছিল, যে আজকের সময়ের পরিবর্তনে তিনি চলে গেছেন, 4 দশকের বেশি সময় ধরে তিনি বাংলাদেশের রাজনীতিতে যা দিয়ে গেছেন আমাদের তরুণ প্রজন্মের সেটা জানা উচিত। এবং সেইখান থেকে যদি জানে, তাহলে আমি মনে করি যে শুধু নিজের ব্যক্তি জীবন না, আগামী দিনে বাংলাদেশ গঠন প্রক্রিয়ায় তারা যে অংশগ্রহণ করবেন, সেখানে অনুসরণ করার মতো অনেক জি, উপাদান তারা এখানে পাবেন। নিঃসন্দেহে। এবং বেগম খালেদা জিয়া, তিনি, আপনি যেটা শুরু করেছিলেন যে সময়ের প্রয়োজনে তিনি রাজনীতিতে এসেছেন, বিএনপির রাজনীতিতে তিনি নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে সময়ের পরিবর্তনে মানে দাবিতে তিনি বেশ কয়েকটা জোটের নেতৃত্ব দিয়েছেন, এবং সর্বশেষ তিনি সব কিছুর ঊর্ধ্বে উঠে, বিএনপির নেতৃত্বের ঊর্ধ্বে উঠে দেশের অভিভাবক হিসাবে জাতির মানে মানে কি বলবো যে ঐক্যের প্রতীক হিসাবে তিনি নিঃসন্দেহে। বিবেচিত হয়েছেন। এবং এই রকমই একটা গৌরবময় মানে মৃত্যু তার হয়েছে। আজকে আপনারা এখানে মনে করছেন, আমরা মনে করছি, এটা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বেগম খালেদা জিয়াকে চর্চা হবে, ইতিহাসে তিনি এই অবস্থান করে গেছেন। প্রিয় দর্শক, আজ আমরা বিদায় জানাচ্ছি একজন নেত্রীকে, যিনি গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হয়ে উঠেছিলেন। ক্ষমতায় থাকাকালীন দৃঢ়, বিরোধী রাজনীতিতে অনমনীয়, এই ছিল তার অনন্য বৈশিষ্ট্য। খালেদা জিয়া শিখিয়েছেন রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, অবস্থান। তার দেশপ্রেম ছিল নীরব কিন্তু দৃঢ়। দেশের মাটিতেই জন্ম, দেশের মাটিই তার শেষ আশ্রয়। সমর্থকদের কাছে তিনি মাদার অব ডেমোক্রেসি, ইতিহাসের কাছে আপোষহীনতার প্রতীক। খালেদা জিয়া নেই, কিন্তু তার সাহস, অবস্থান ও শিক্ষা বাংলাদেশের রাজনীতিতে চিরকাল রয়ে যাবে। আল্লাহ হাফেজ।